বিশ্বকাপে আমরা এখন এমন একটা মোমেন্ট এসে দাঁড়িয়েছি যখন আসলে হিসেব নিকেশ চলছে কার কোন দল বাদ যাচ্ছে এবং কোন দল জায়গা করে নিচ্ছে রাউন্ড অফ 32-তে কার প্রতিপক্ষকে এই সমস্ত কিছুই। তবে আর্জেন্টিনা চিন্তা তো অবশ্য একটু ভিন্ন। এখনও একটা ম্যাচ বাকি, শেষ ম্যাচে আর্জেন্টিনা ঠিক কী স্ট্র্যাটেজি নিয়ে নামবে সেসব নিয়ে কথা বলবো। এছাড়া বিশ্বকাপের আরও নানান বিষয় নিয়ে হাজির হয়ে গেছি আমাদের নিয়মিত আয়োজন ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজে। আমি ফাসল তিতুমির এবং আজকে আর্জেন্টিনা নিয়ে কথা বলার জন্য আমার মনে হয় সবচেয়ে পারফেক্ট লোকটাই আছে আমাদের সঙ্গে, হাবিবুর রহমান, অ্যানালিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একবার। আর্জেন্টিনা জার্সি পরে একেবারে রেডি। আর্জেন্টিনা শেষ ম্যাচ জর্ডানের সঙ্গে, তার আগে আর্জেন্টিনা অফকোর্স এরই মধ্যে যেটা করেছে সেই আলোচিত প্রশ্নটা দিয়েই শুরু করি, যেটা বলছে যে এই দলটার মেসি ছাড়া হলে কি হবে, মেসি না থাকলে কি হতো। 5টা গোল করেছে আর্জেন্টিনা, 5টাই লিওনেল মেসি, বাকিরা কেন করতে পারছে না, বা আসলে বিষয়টা কি? 2 ম্যাচে যদি কোনো দল 5 গোল করে আর গোল না খায়, তাহলে ওই দলের মনে হয় না আর খুব বেশি গোল করার দরকার আছে। ফুটবল তো আর মানে হাজার হাজার গোল হওয়ার ম্যাচ না। 2-0 3-0 এগুলো খুবই ডিসেন্ট রেজাল্ট, এবং ধরেন এই যে ধরনের অপোনেন্টের বিরুদ্ধে এই ধরনের রেজাল্টগুলো আসে, এগুলোও খুবই ডিসেন্ট রেজাল্ট। এবং অস্ট্রিয়া ছিল তাদের গ্রুপ স্টেজের বিগেস্ট অপোনেন্ট। অপোনেন্ট। এখন জর্ডান তুলনামূলক আরো সহজ। তো এই ম্যাচটাতে আসলে চান্স আছে বাকিদের স্কোর করার, এবং অন্যান্য ইয়াঙ্গার যারা আছে, যারা সুযোগের অপেক্ষায় আছে, বা তারা কোন স্টেজে ম্যাচে কি করতে পারবে, এই জন্য কিছু রোটেশন করার। টুর্নামেন্টে রোটেশন প্রয়োজন পড়ে। ধরেন আপনার কিছু কি প্লেয়ারকে রেস্ট দিলেন, এই জিনিসটা মেসি মনে হয় না যে রেস্ট নেবে, কারণ উইকনেস থাকলেও হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ধরেন আর্জেন্টিনার বাকিরা যে গোল স্কোর করছে না। এখন এটার জন্য তো বাকিদের সামনে মঞ্চ পড়ে আছে, ম্যাচের অভাব নাই। এই যে 2 ম্যাচেই মেসি করছে গোল, তো এটার জন্যই তো সামনের দিকে আসলে বাকিদের সুযোগ তৈরি হচ্ছে, আর এখানেই তো তারা ভালো করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন উইকনেস হচ্ছে তারা ডিফেন্সিভলি, মানে বিশেষ করে উইঙ্গার না থাকাটা, কিন্তু সেই জিনিসটাকে তাদের তো আসলে ওই যে ফিক্সড সিস্টেম নাই, কিন্তু সেটাকে তারা ফ্লুইড সিস্টেম করে নিয়েছে। অর্থাৎ সিচুয়েশনাল উইঙ্গার, সিচুয়েশনাল ফুলব্যাকস, এরকম হয়ে আবার ফুলব্যাকরা কখনো বক্সে স্ট্রাইকারও হয়ে যায়, এই ধরনের একটা সিচুয়েশন। মানে এটা আসলে মার্ক ফ্রি একটা স্টাইল, যেখানে আপনি মার্ক করে এদেরকে কিছু করতে পারবেন না। আর এরা ফিল্ডের একটা এরিয়া জ্যাম করে বাকি এরিয়ায় হিট করে, স্পেস ক্রিয়েট করে। এক এরিয়া জ্যাম করে ওখান থেকে বল বের করার জন্য তো লিওনেল মেসি তো আছেই। তো এই কারণে তাদের স্ট্রেংথটা বেশি, এবং সামনের দিকে যত যাবে বাকিরাও গোল করবে। 1-on-1 অনেকগুলা চান্স তারা গ্রুপ স্টেজে মিস করছে, বাট রাউন্ড 32, রাউন্ড 16 জুলিয়ান আলভারেজ কিন্তু লেট অ্যারাইভ করছে, বাট অ্যারাইভ করছে। দ্যাট মিনস হলো জুলিয়ান আলভারেজ নেক্সট ম্যাচের দিকে স্টার্ট করবে, এরকম হইতে পারে। মানে বিশেষ করে ধরেন জর্ডানের বিপক্ষে স্টার্ট করলো, গোল পাইলো, দেন পরের ম্যাচে রাউন্ড 32-তে স্টার্ট করলো, গোল পেয়ে গেল, তাহলে লাউতারো আসবে বেঞ্চ থেকে। আবার আর্জেন্টিনার ক্ষেত্রে হয় কি, লাউতারো বেঞ্চ থেকে আসলে ভালো গোল করে, স্টার্টে খুব একটা সুবিধা জমাইতে পারে না। আর আলভারেজ থাকলে হয় কি, আলভারেজ অপোনেন্ট ডিফেন্স লাইনে প্রচুর প্রেস করে, মেসির জন্য গোল করাটা আরেকটু ইজি হয়ে যায়। তো এই ব্যাপারগুলো তো আছে। লাউতারো প্রেস করছে, কিন্তু আলভারেজের প্রেসটা ইফেক্টিভ। ওকে, আমরা একটু গ্রুপ জে নিয়ে কথা বলছি, আর্জেন্টিনার গ্রুপ, এবং সেই গ্রুপের সিনারিওটা বলে দিই। সবাই 2টো করে ম্যাচ খেলেছে, অবশ্যই লাস্ট রাউন্ডের ম্যাচ খেলতে নামবে, যেখানে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে হচ্ছে আর্জেন্টিনা। আলজেরিয়া এবং অস্ট্রিয়া, তারা দুটো দলই একটি করে জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলে, যৌথভাবে 3 পয়েন্ট তাদের সমান। অফকোর্স গোল ডিফারেন্স উইল ক্রিয়েট দ্য মেইন ডিফারেন্স। জর্ডান এই দুটো দলের কাছে হেরেছে, সব শেষ ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার। জর্ডানের জন্য আসলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে, বাট তারপর একটা আপসেট বা একটা গোল করলেও সেটা আসলে অনেক বড় ব্যাপার হবে তাদের জন্য, রাইট? মানে এই ম্যাচে তো জর্ডানের হারানোর কিছু নাই। হ্যাঁ, বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে একটা গোল, বাট আর্জেন্টিনা মনে হয় না যে তাদের ক্লিন শিটটা বিসর্জন দেবে আর কি, নিজেদের টেস্ট করবে। তো হ্যাঁ, গোল করলে জর্ডানের জন্য একটা অ্যাচিভমেন্ট, বাট এটা হাই স্কোরিং ম্যাচ হইতে পারে। আর্জেন্টিনা তো এখন প্লে ফর ফান, সো এটাতে অনেক বেশি গোল হয়ে যেতে পারে, রাইট? এবং সেক্ষেত্রে যে প্রশ্নটা আমি শুরুতে করেছিলাম, লিওনেল মেসি ছাড়া অন্য কেউ কি গোল করবেন? হ্যাঁ, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো, বাট আর্জেন্টাইন মিডফিল্ড এবং ডিফেন্ডাররা এই ওয়ার্ল্ড কাপে গোল পাবে। আমি এটা আগেও বলছি, যখন ম্যাচগুলো অনেক ডেডলক সিচুয়েশনে যাবে, সেট পিস আর্জেন্টিনা খুবই ডেডলি, আর এই সেট পিস সিচুয়েশনগুলোতে আর্জেন্টাইন মিডফিল্ডাররা এবং ডিফেন্ডাররা গোল পাবে। আর্জেন্টিনার হয়ে সেট পিস
নেয়ার জন্য এখন কি নির্দিষ্ট কেউ আছে নাকি ঘুরিয়ে না, ফিরিয়ে এটা দিচ্ছে মেসি সবাই? নেবে। সেট পিসে আসলে এত অ্যাকিউরেট কেউ থাকলে আর অন্য কাউকে দিয়ে সেট পিস মারানোর তো কিছু নাই। মানে আপনার মেসির অ্যাকুরেসি লেভেল, কিন্তু হ্যাঁ ফ্রি কিক সিচুয়েশনে আর্জেন্টিনার কিন্তু মানে এখন ইয়াঙ্গার জেনারেশনে ভালো ফ্রি কিক টেকার আছে। আলভারেজ, মেসি, ধরেন লেফট সাইডের কিছু ফ্রি কিক আছে যেগুলো বার্সায় নেইমার নিত, এই টাইপের কিছু ফ্রি কিকে আলভারেজ আসতে পারে। আলভারেজ মেসি লাইন আপ করলো, মেসি না মেরে আলভারেজকে মারতে দিল। ইভেন ডিপলও গুড ফ্রি কিক নিতেছে। সো দেয়ার ইজ এ চান্স যে রোনালদো নুনো মেন্দেস সিচুয়েশনের মতো মেসি লাইন আপ করলো, আলভারেজ নিল, যেমন রোনালদো লাইন আপ করছে নুনো মেন্দেস নিচ্ছে, এই টাইপের সিচুয়েশন আসতেই পারে। ওকে, সো এই ম্যাচ তো স্কালোনির জন্য একটু রিল্যাক্স থাকার সুযোগ, এক্সপেরিমেন্ট করার, একাদশ নিয়ে হ্যাঁ একটু একটু করার। বেশি নিজেদেরকে আরেকটু টেস্ট করবে, আর হচ্ছে কোন কোন সিচুয়েশন গুলাতে কি কি করা যায়, মানে অনেকগুলো এক্সপেরিমেন্টাল বিষয়, এবং বিশেষ করে ভ্যালেন্টিন বার্কো এবং সেনেসি, তারপরে তাদেরকে দেখা নিকো এখনো পাজ, বাকি। হ্যাঁ এদের জন্য একটা ভালো চান্সেস থাকতে পারে। এবং যারা সাব হিসেবে নেমেছেন তারা কি আসলে, যেমন আমরা এর আগে যখন আলাপ করছি, নিকো গঞ্জালেসকে শুরুতে খেলানোর নিকো একটা গঞ্জালেস prediction আর ছিল। প্যারাদেস হবে রেগুলার সাবস্টিটিউট, এরা আসবেই, অনেকটা শিওর বলা যায়। নিকো পাজ, গুলিয়ানো সিমিওনে আর আদার্সরা, সিমিওনেকে এখনো দেখা হয়নি এই বিষয়ে। হ্যাঁ এরা হচ্ছে সিচুয়েশন ওয়াইজ আসবে। আর্জেন্টিনা যখন ফার্স্ট উইঙ্গারের দরকার পড়বে ওই সময় দেখবেন যে সিমিওনে চলে আসছে। ওকে, আমরা যদি এবার আর্জেন্টিনার একটু সামনের রাস্তাটার দিকে তাকাই, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ বলা হচ্ছে যে বেশ সহজ। এইটা আসলে ওয়ার্ল্ড কাপে এইসব জিনিসগুলো আসলে সেট করা থাকে না। আপনার যে গ্রুপ স্টেজ ড্র হয় বা ইয়া হয়, এই সব কিছু তো আসলে লাকিলি আসে যে আপনি কোন সাইডে যাচ্ছেন বা ওই সাইডে কারা যাচ্ছে। এখন আর্জেন্টিনার সাইডটাকে আপনি সহজ কিভাবে বলবেন? ওই সাইডে তো পর্তুগাল আসার কথা ছিল। এখন পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন না হলে দোষ কি আর্জেন্টিনার নাকি? গ্রুপ চ্যাম্পিয়ন তো পর্তুগালের হওয়া উচিত ছিল। এখন গ্রুপ চ্যাম্পিয়ন পর্তুগাল হয়তো হয়ে যেতে পারে যদি কলম্বিয়াকে হারাইতে পারে, তাহলে আর্জেন্টিনা পর্তুগাল কোয়ার্টারে দেখা হইতে পারে। আর যদি রাউন্ড অফ 32তেই তো আর্জেন্টিনার বড় ম্যাচ উরুগুয়ের সঙ্গে হতে পারে বা স্পেনের সঙ্গে, এমনকি যদি কেপ ভার্দে অসাধারণ কিছু করে ফেলে সেক্ষেত্রে তো কেপ না, ভার্দে। বড় ম্যাচ বলতে মানে সহজেই বলা যায়, বেসিক্যালি কেপ ভার্দেই হওয়ার কথা। উরুগুয়ে স্পেনের ম্যাচের রেজাল্ট তো উরুগুয়ে হারতে হবে বা মানে হারবে, এরকমই সিচুয়েশন, না হারলেও ড্র হবে। তো সেই ক্ষেত্রে কেপ ভার্দে সৌদি ম্যাচে যদি রেজাল্ট বের হয়ে যায় তাহলে তো উরুগুয়ে থার্ড হচ্ছে, ড্র হইলে স্পেন হবে ফার্স্ট। তো তাহলে কি দাঁড়াচ্ছে যে আর্জেন্টিনার রাউন্ড অফ 16 এর প্রতিপক্ষ হওয়ার কথা ছিল তো উরুগুয়ে, হ্যাঁ হচ্ছে কেপ ভার্দে, এটা তো আর্জেন্টিনার দোষ। তারপরে ধরেন 16-এ কে আসবে? 16-এ মেবি মিশর, ইজিপ্ট। কিন্তু আমরা ওইদিকে কাদেরকে কল্পনা করছিলাম? বেলজিয়াম। এখন বেলজিয়াম যদি না আসতে পারে, বেলজিয়াম তো একটা বড় দল, না আসতে পারলে সেটাও তো আর্জেন্টিনার দোষ না। তো ইজিপ্ট আসতেছে, ইজিপ্ট ভালো খেলেই আসতেছে। ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16 আর 32-তে বড় ছোট বলে আসলে কিছু থাকে না। হ্যাঁ কিছু টিম আর্লি মুখোমুখি দেখা হয়ে যায়, ধরেন স্পেন ফ্রান্সের যদি রাউন্ড অফ 16-এ দেখা হয়ে যায় তাহলে বিশ্বকাপের মজাটা একটু নষ্ট হয়ে যাবে। So, সেটা এক জিনিস, কিন্তু ধরেন আপনি রাউন্ড অফ 16-এ আসা কোনো টিমকে একবারে ফেলে দিচ্ছেন, যেমন জাপানকে তো আপনি ফেলে দিতে পারবেন না, সেটা আরেক জিনিস। তো কোনো পাথওয়েই সহজ হয় না। ধরেন আপনার ওইদিকে নরওয়ের সাথে ক্ল্যাশ করতে হইতে পারে, পর্তুগালের সাথে ক্ল্যাশ করতে হইতে পারে, ব্রাজিলের সাথে ক্ল্যাশ করতে হইতে পারে, ইংল্যান্ডের সাথে ক্ল্যাশ করতে হইতে পারে। একটা সাইড দিয়ে সম্ভাব্য এই অপোনেন্ট গুলো আছে, তাহলে ওই সাইডটা সহজ, এটা কেউ বলেছে? আবার ওই সাইডে থাকা বাকিদেরকে যদি বলেন যে আপনার সাইড তো সহজ, তাহলে ওরা বলবে এখানে আর্জেন্টিনা আছে, সহজ আপনাকে কে বলছে? রাইট, তাই না? হ্যাঁ, আর ওইদিকে একটু বেশি ফ্রান্স, জার্মানি, স্পেন, একটু বেশি বড় নামগুলো সেদিকে চলে গেছে। কিন্তু তার মানে নেদারল্যান্ড, কিন্তু তার মানে এই তো না যে এদিকটা খুব সহজ। এখানে ইংল্যান্ড আসছে, ইংল্যান্ডও তো ওয়ান অফ দি ফেভারিট। ওকে, আপনি বলছিলেন যে এই নকআউট স্টেজ থেকে লিওনেল মেসি হয়তো গোল করানোর দিকে ফোকাস শিফট করলেও করতে হ্যাঁ পারে। ধরেন কেপ ভার্দের সাথে যদি হয় তাহলে মেসি আবার গোল পাবে, কারণ ওরা অনেক বেশি ডেডলক দিবে। ডেডলক ভাঙার কাজই হলো মেসি। তো মেসি হয়তো, কিন্তু ধরেন এরপরে মিশর, ওরাও ডেডলকই দিবে, তো সেখানেও মেসির গোল চান্স থাকে। তারপরে যে ম্যাচটা সেটা যদি হয় ধরেন লেটস সে ইংল্যান্ড অর নরওয়ে বা পর্তুগালও হতে হ্যাঁ পারে, মানে কোয়ার্টারের ক্ষেত্রে, সেখানে আসলে মেসি মোর অর লেস ক্রিয়েটিভ রোলে চলে যাবে। গোল পাওয়াটা হবে তখন লাকের বিষয়, কারণ সে গোলের দিকে কম আসবে, প্রচুর সাপ্লাই বের করতে হবে তাকে। তো সেটা এরকম হইতে পারে, বাট মেসি এবার সাপ্লাইও বের করছে, সামহাউ
কেমনে জানি গোলেও চলে আসতেছে। আচ্ছা, গ্রুপ পর্বে দুটো ম্যাচ দেখে কি মনে হচ্ছে বিশ্বকাপের আগে যে শঙ্কা ছিল এবারে ডি মারিয়া নাই, সেই জায়গাটার অভাব কিভাবে পূরণ হবে? সেটা তো না, এর ওই মধ্যে পূরণ হচ্ছে। আর্জেন্টিনার তো ওই সিস্টেমটা নাই, 22-এর সিস্টেমটা কিন্তু নাই। আর্জেন্টিনা এখন আরেকটু খেলে। 22-এর ধরেন মেসির উপরে তো লোড ছিলই, কিন্তু অন্যান্য প্লেয়ারদেরও কিছু দায় দায়িত্ব ছিল। এবার হচ্ছে গিয়ে একদম পুরো সিস্টেমটাই মেসি কেন্দ্রিক। এত বেশি মেসি কেন্দ্রিক সিস্টেম আর্জেন্টিনাতে কখনোই ছিল না। এইবার হচ্ছে সবচেয়ে বেশি মেসি। এই কারণে হচ্ছে মেসির হ্যাটট্রিকের পর স্কালোনি কাঁদতেছিল, তার যখন ওঠে, কারণ সিস্টেমটা ওয়ার্ক করছে। সে জানে এই সিস্টেমটা ওয়ার্ক করা এই ওয়ার্ল্ড কাপের জন্য কতটা জরুরি ছিল। সো মেসির উপরে সে আসলে বেট লাগাইছে, আর ওই বেটটা কাজে লেগে গেছে। এখন হচ্ছে তার যেই ফাইনাল পর্যন্ত যে টেনশন, মানে কেমনি কি হবে আর কি কি এই জিনিসটা লাগতেছে আর না, ভাবতে কারণ হচ্ছে না, সে because already- তার আইডেন্টিক্যাল সিস্টেমটা ধরে ফেলছে। এখন যদি আর্জেন্টিনার আর কোনো প্লেয়ার এই টুর্নামেন্টে গোল নাও করে এবং মেসি সব ম্যাচে গোল করে ফাইনাল পর্যন্ত চলে যায়, অবাক হওয়ার মতো আসলে কিছু থাকবে না। মানে আচ্ছা, সিস্টেমটাই এমন লিওনেল হয়ে মেসি গেছে। নিয়ে এবার আরেকটা জিনিস আপনার সোশ্যাল মিডিয়ায় চোখে পড়েছে কিনা, লিওনেল মেসির গোলের কথা বলা হচ্ছে যে 18টা গোল করেছেন, এর মধ্যে মাত্র 2টো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধে, বাকিগুলো তুলনামূলক ছোট দল। তো বাকি তুলনামূলক ছোট দল ঠিক আছে, এখন ধরেন ওয়ার্ল্ড কাপের বড় বড় দলের সাথে গোল করা প্লেয়াররা কয়টা বিশ্বকাপ জিতছে? ধরেন রোনালদো তো, ক্রিস্টিয়ানো রোনালদো তো স্পেনের সাথে হ্যাটট্রিকও করছে, কিন্তু তার নকআউট স্টেজে কোনো গোল নেই। তো নকআউট স্টেজে বড় দল না গেলে সেটা কি মেসির দোষ? এক্স্যাক্টলি, মেসি আসলে খেলেছে অস্ট্রেলিয়া কেন রাউন্ড অফ 16 খেলবে? হ্যাঁ, তাই না? নেদারল্যান্ড খেলবে কেন? নেদারল্যান্ড তো বড় দলই। নেদারল্যান্ড, ক্রোয়েশিয়া এরা বড় দল না? কোর্স। তো মেসির এদের সাথে গোল নাই? ফ্রান্স বড় দল না? একটা টুর্নামেন্টে যদি গ্রুপ স্টেজ থেকে ফাইনাল পর্যন্ত কোনো প্লেয়ার গোল করে থাকে, তা না, শুধু পোল্যান্ড ম্যাচ বাদে, এখানে ছোট দলও কি আর বড় দলও কি, সে যাকে পাইছে তাকেই মানে ভাঙছে। তো এটাকে বলে একক ডমিনেশনের ওয়ার্ল্ড কাপ। এটা শুধুমাত্র আগে 86-তে ম্যারাডোনা দিছিল, এরপরে 22-এ মেসি দিছে। মানে এই লেভেলের ডমিনেটিং ওয়ার্ল্ড কাপ আর কখনো কি আসে নাই। মানে একক নৈপুণ্যের বিশ্বকাপ। ঠিক আছে, আর্জেন্টিনা টিম ওয়াইজ তাকে হেল্প করছে, বাট হি ওয়াজ দ্য শোম্যান। তো এই টাইপের টুর্নামেন্ট তো এইখান এখন পর্যন্ত এখানে কেউ দেয় নাই। মানে ফ্রান্স যে 18 জিতছে, ওটাতে এমবাপ্পে মানে সিঙ্গেল স্টার না, গ্রিজমান খুবই ভালো খেলছে, কন্তে ভালো খেলছে, বাট আর্জেন্টিনাতে আপনি আফটার মেসি আলভারেজের গোলগুলো ছাড়া, এবং আলভারেজের মেজর গোলে ক্রিয়েটর মেসি, গোলগুলো ছাড়া আপনার আর প্রত্যেকটা ম্যাচ তো মেসি শো। তো এবার আপনি এবং ক্রুশাল মোমেন্টে ডি মারিয়া ছিলেন। হ্যাঁ, ডি মারিয়া ছিল। ডি মারিয়া তো অবশ্যই মেসির পাশে একটা লাকি চার্মের মতো। মানে মেসি যতগুলো ফাইনাল খেলছে সেগুলোর মধ্যে যেগুলোতে ডি মারিয়া খেলে নাই সবগুলো হারছে। আচ্ছা, সো জর্ডান ম্যাচ কি মনে হয়, লিওনেল মেসির অ্যানাদার হ্যাটট্রিক পসিবল? না, মেসি মনে হয় এই ম্যাচটাতে সতীর্থদেরকে গোল করানো বা মানে হ্যাটট্রিক, মানে এই দুই ম্যাচে তার গোল ক্ষুধা ছিল, এই ম্যাচে তার অ্যাসিস্ট ক্ষুধা হবে। এই ম্যাচটাতে সে প্লে মেকিংটাকে একটু বেশি এক্সপ্লোর করবে। কেন এটাতে আপনার মনে হচ্ছে টু গেট রেডি ফর দ্য নকআউট রাউন্ড? হ্যাঁ, কারণ মানে তার আসলে আমি গোল করতে পারতেছি, ওটা চেক করলাম, এবার আমি কতটুকু প্লে মেক করবো, টিমমেটদেরকে কতটুকু হেল্প করবো, এবার লেটস চেক দিস আউট। আর এই জন্যই জর্ডান ম্যাচটা হবে তার প্লে মেকিং এর ওয়ার্ম আপ। আচ্ছা, আর এখানে দেখবেন যে আলভারেজ বা আদার্সরা অনেক ভালো ভালো গোল পাচ্ছে, সেও পেয়ে যেতে পারে 1-2টা, বাট সেও অনেক বেশি প্লে মেক। দেখা যাচ্ছে যে 4টা গোল হয়েছে, 2 গোল 2 অ্যাসিস্ট, এমন হইতে পারে। সো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে জর্ডান, দুটো ম্যাচে হেরেছে, কোনো প্রেডিকশন যদি দেন আর্জেন্টিনা জর্ডান ম্যাচের? 4-0, 5-0, 4-0 বা 5-0। ওকে, বাট আর্জেন্টিনার একাদশে চেঞ্জ আসছে। হ্যাঁ, চেঞ্জেস আসবে এই আর কি। সেক্ষেত্রে কিছুটা মানে গোল স্কোরিং ফ্রিকোয়েন্সি কমবে, বাট এই তাও হাই স্কোরিং ম্যাচ হবে। নতুনরা বেশি গোল টোল করে ফেলতে পারে, কারণ ওদের আসলে প্রুভ করার থাকবে যে হ্যাঁ আমিও ভালো করতে পারি। সো জর্ডান হবে একটা প্র্যাকটিস গ্রাউন্ড, আর ইনজুরি রিস্ক থাকলে তো হয়তো মেসিকে হাফ টাইমের পরে সাব করে ফেলতে পারে, এবং সেক্ষেত্রে তখন তার জায়গা হয়তো নিকো পাসকেও দেখে। হ্যাঁ, হাফ টাইমের পরে আসলে মানে মেসি ছাড়া আর্জেন্টিনার একটা প্রস্তুতি এই ম্যাচটাতে হয়ে যেতে পারে। ওকে, সো আমরা একটু ওভারঅল বিশ্বকাপের দিকে তাকাই। আমরা সেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে আপনি যদি একটু লেটস সে, আপনি বলছিলেন একটা বড় পার্থক্য ছিল গত ওয়ার্ল্ড কাপ হচ্ছে ওয়েদার, যেটাতে ইউরোপিয়ান দলগুলো এসে একটু স্ট্রাগল করেছে। এবার লাতিনে খেলা হচ্ছে, মানে আমেরিকায় খেলা হচ্ছে, এবং সেখানে লাতিন দলগুলোর চান্সেস
হ্যাঁ, আপনি higher than ব্রাজিল Europe. স্কটল্যান্ড ম্যাচ দেখেন, এই খেলাটা যদি নিউট্রাল গ্রাউন্ড বা মানে অন্য সময়ের হইতো তাহলে স্কটল্যান্ড একটা হলেও গোল করতো বা ডমিনেট করতে পারতো, পারফর্ম করতে পারতো, বাট ব্রাজিলের সামনে দাঁড়াইতেই পারে নাই। দ্যাট মিনস হচ্ছে কি ল্যাতিন আস্তে আস্তে তাদের এনার্জি রিগেইন করতেছে। এরপরে ধরেন ব্রাজিল আর নেদারল্যান্ডের খেলা হলো একটা কথার কথা, দেখবেন যে সামহাউ ব্রাজিল ব্রেক করে ফেলছে, মানে খুবই টাইট ম্যাচ 1-0 ব্রাজিল জিতে গেছে এরকম, বা 2-1 এরকম, মানে টাইট ম্যাচে এরকম ব্রাজিল বের হয়ে গেছে। মানে এটা হচ্ছে কন্ডিশনের একটা ফায়দা আছে, মানে চেনা মনে হয় আর কি, আমাদেরই মাঠে এরকম ফিল আসে। তো সেটার কারণে কি মনে হয় যে দলগুলোর খেলার স্টাইলও এবার পরিবর্তন এনেছে? কেউ ধরেন লেটসে ছোট ছোট পাসে বিল্ড আপের চেয়ে বেশি ফোকাস লং লং বল বল, হ্যাঁ কিছু তো আছে। আর আরেকটা জিনিস হচ্ছে তারপরও ছোট পাসের যারা খেলে ওরাই তো ভালো খেলছে, মানে লং বল যারা ট্রাই করছে তো করছে, কিন্তু ছোট পাসের যারা তারা লং বলকে আঘাত করতে পারতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে হাইড্রেশন ব্রেক অনেক গেম চেঞ্জার হয়ে যাচ্ছে। একদম তাই, যে সমস্ত টিমের হচ্ছে গিয়ে কোচিং প্যানেলে ভালো অ্যানালাইজার এবং ওরা অনেক বেশি গেম রিড করার সিচুয়েশন থাকে এবং দ্রুত স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন করতে পারে, 3 মিনিটের ব্রেক, সো এর মধ্যে আসলে ওই সময়গুলোতে ওই টিমগুলো বেশি ফায়দায় থাকে। যেমন ধরেন এই ফায়দাগুলা ফ্রান্স ভালো নিতে পারবে, দেশম টেকনিক্যাল ম্যানেজার। আর্জেন্টিনা তো সুপার নেবে, আর্জেন্টিনা যদি খারাপ খেলে হাইড্রেশন ব্রেক দেখলেই দেখবেন যে পুরো সিনারিও। আমার কাছে মনে হচ্ছে অস্ট্রিয়া ম্যাচে সেটা হয়েছিল, যখন অস্ট্রিয়া অনেক বেশি প্রেস করছিল, পজিশন ওয়াইজও এগিয়ে যাচ্ছিল, আর্জেন্টিনা দেখলাম যে হাইড্রেশন ব্রেকের পরে খেলাটা কিন্তু তারা স্লো ডাউন করলো, নিজেদের মধ্যে বল অনেক বেশি আদান প্রদান করলো। স্লো, এই সমস্ত ম্যাচ স্লো না করলেই বিপদ। আর আর্জেন্টিনা তো ম্যাচের টেম্পো যে কোনো সময় কন্ট্রোল করতে পারে, কিন্তু কখন করতে হবে এই কলটা আসলে উপর থেকেই আসে, আর সেই জিনিসটা হাইড্রেশন ব্রেকে খুব ভালো কাজ করে। আবার আনচেলত্তি খুব ভালো টিম ম্যানেজার, তো এই সময় হাইড্রেশন ব্রেক ব্রাজিলকেও খুব ভালো ফায়দা দেবে। ইংল্যান্ডে টমাস টুচেল এবং ইয়াতে যে জার্মানিতে নাগেলসম্যান এবং স্পেনে ডুয়েলা ফন্তে, হ্যাঁ সব কোচ টেকনিক্যাল কোচগুলোর টিমগুলাই হচ্ছে দেখবেন যে সামনের দিকে ভালো করতেছে। এই সিচুয়েশনটাতে ধরেন বলা যায় যে বড় টিমগুলাই সবচেয়ে বেশি ফায়দা নেবে হাইড্রেশন ব্রেকের। হয়তো ছোট অনেক টিম মোমেন্টাম ধরে ফেলে, কিন্তু হাইড্রেশন ব্রেকটা তাদের মোমেন্টাম গুলা নষ্ট করে দেয়, কারণ 3টা মিনিট এক্সট্রা টাইম প্লেয়ারদের সাথে পাওয়ার মানে হচ্ছে, মানে যেই জিনিস মাঠের বাইরে থেকে সিলাই বলা লাগতো এবং একজন টু একজন মেসেজ দেওয়া লাগতো, সেটা সবাইকে কম্বাইন্ড মেসেজ দিয়ে দেওয়া যাচ্ছে এবং মুহূর্তেই খেলার সিনারিও ঘুরে যাচ্ছে। ওকে, সো আমরা মোটামুটি শেষ দিকে চলে এসেছি। আমরা যে টপিকে ছিলাম আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 32 আগে শেষ ম্যাচ এবং পরবর্তী স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম। সেখানে মোটা দাগে আমি যদি একটু র্যাপ আপ করি, এরকম কি ব্যাপারটা যে আর্জেন্টিনা নাও দে হ্যাভ লাইক গট দেয়ার স্ক্রিপ্ট, বা তাদের ওই জিনিসটা দাঁড়ায় গেছে, তাদের এখন পুরো স্ট্রাকচারটা বুঝে ফেলছে এবং তারা তো আগে থেকেই স্ট্রাকচার, এখন হচ্ছে উইথ মেসি সিস্টেমটা কাজ করে কিভাবে ওইটা তারা ধরে ফেলছে। আর কালকে হয়তো উইদাউট মেসিটা ট্রাই করবে। ওকে, মানে মেসি ফার্স্ট হাফ খেলবে, সেকেন্ড হাফ উইদাউট মেসি সিস্টেমটা ট্রাই করে ফেলবে, মানে নেক্সট লাস্ট ম্যাচে আর কি, গ্রুপ স্টেজের। এরপরে হচ্ছে তারা বাকি সময়গুলো ম্যানেজ করবে, মানে গেম ম্যানেজমেন্ট দিয়ে টুর্নামেন্টের সামনের দিকে যাবে। অর্থাৎ খুব বেশি টাফ ব্যাটেল হলো পর্তুগাল ইংল্যান্ড, মানে সেমি আর কোয়ার্টার এরকম, বাট পর্তুগাল ওই পর্যন্ত আসতে হলে মাঝখানে আবার ব্রাজিল নরওয়ের বিষয় আছে। সো কে আসে আগে সেটা বিষয় না, বাট তারা তাদের পাথ হয়ে তো ওইভাবেই প্রগ্রেস করতে থাকবে, এটা আমার মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজ। যেরকমটি শুনছিলেন আর্জেন্টিনার ভক্তরা, এতক্ষণ হাবিবুর রহমানের দারুণ বিশ্লেষণ শুনলেন। এরকম বিশ্বকাপ ঘিরে আমাদের প্রতিদিনের আয়োজন কিন্তু থাকছে। আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকবেন। এছাড়া যে কোনো রকম খবর পেতে ভিজিট করবেন www.dhakaflash.com এই ওয়েবসাইটে। আমি ফয়সাল, তুমি আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, বাই বাই, টাটা।